Assalamu alaikum everyone. Welcome to the new lecture of climate change and sustainable development. আজকে আমরা নতুন একটা লেসন স্টার্ট করতে যাচ্ছি। এটা আমাদের লেসন 5। ওকে, এটা অলরেডি বিএলসিতে আপলোড করা আছে। তো আমরা শুরু করি। প্রথমে আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো গাইডলাইন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস। ওকে, সো গাইডলাইন্স কাকে বলে, স্ট্যান্ডার্ড কাকে বলে এবং এটা একজন একজনের সাথে কিভাবে রিলেটেড সেটা আমরা এই স্লাইডে দেখব। তো গাইডলাইন্স আসলে সেট অফ রুলস, ডিরেক্টিভস অ্যান্ড রিকমেন্ডেড ক্রাইটেরিয়া টু বি ফলোড। তার মানে কিছু রুলস, কিছু ডিরেকশনস বা কিছু রিকমেন্ডেশন যদি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা পাই যেগুলো আমাদেরকে ফলো করতে হবে, তাহলে আমরা বলবো সেগুলোকে আমরা বলতে পারি গাইডলাইন্স। এখন স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ড হলো যখন আমরা এই গাইডলাইনটাকে ফলো করে বা গাইডলাইনটাকে মেনে কোনো একটা কিছুর পরিমাণ ঠিক করি যে এই জিনিসটার পরিমাণ এতটুকু হতে হবে। ঠিক আছে, এই যে আমরা পরিমাণটা ঠিক করলাম এটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যেমন এখানে বলা আছে স্ট্যান্ডার্ড ক্যান বি ডিফাইন এজ এ জেনারেল রুল হুইচ ইজ বাইন্ডিং টু এ সার্টেন এক্সটেন্ট। তার মানে এটা একটা রেঞ্জ থাকতে পারে যে এত থেকে এত হবে পরিমাণটা, প্রেফারেবলি এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ টার্মস। কোয়ান্টিটেটিভ টার্মস মানে আমরা পরিমাণ দিয়ে যখন কোনো কিছু বোঝাই সেটাকে আমরা কোয়ান্টিটেটিভ বলি। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। মনে করেন আমরা বললাম পানিতে আর্সেনিকের পরিমাণ এমন হতে হবে যে যাতে সেটা মানুষের শরীরে কোনো খারাপ বিরূপ প্রতিক্রিয়া না সৃষ্টি করে। এই যে কথাটা বললাম এটা হয়ে যাবে গাইডলাইন্স। ঠিক আছে, এখন আমরা সায়েন্টিস্টরা অ্যানালাইসিস করে দেখলো যে পানিতে আর্সেনিকের পরিমাণ যদি 0.005 কম হয় তাহলে সেটা কোনো বিরূপ প্রক্রিয়া ফেলবে না। তাহলে আমরা স্ট্যান্ডার্ড সেট করলাম যে পানিতে আর্সেনিক হায়েস্ট এটা হতে পারে। ঠিক আছে, এই যে আমরা পরিমাপটা কোয়ান্টিটিটা সেট করলাম, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইনের একটা এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল অলরেডি দিয়েছি, এখানে আরেকটা এক্সাম্পল বলা হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটারের কথাই বলা হয়েছে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাকসেপ্টেবল বা পারমিসিবল ভ্যালুস বা লেভেল ইম্পর্ট্যান্ট ওয়াটার কোয়ালিটি প্যারামিটার ফর ইমপ্লিমেন্টেশন অর প্রিজার্ভেশন অফ সাম ডিজায়ার্ড কোয়ালিটি অফ ওয়াটার ফর ড্রিঙ্কিং পারপাস। তার মানে যে ওয়াটারের যে কোয়ালিটি যেটা আমাদের খাবার যোগ্য, সে কোয়ালিটি সেট করার জন্য কিছু অ্যাকসেপ্টেবল এবং পারমিসেবল লিমিট অবশ্যই আমাদেরকে সেট করতে হবে। এইগুলোকেই যে লিমিট আমরা বলছি এটাই হলো স্ট্যান্ডার্ডস। আচ্ছা, গাইডলাইন কি? গাইডলাইনটা এমন হতে পারে যে কনসেন্ট্রেশন অফ দ্য কনস্টিটিউয়েন্টস, মানে এই যে মৌলগুলো এগুলো যে কনসেন্ট্রেশন থাকবে দ্যাট ডু নট রেজাল্ট ইন এনি সিগনিফিক্যান্ট রিস্ক টু হেলথ অফ দ্য কনজিউমার ওভার লাইফ টাইম অফ কনজামশন। তার মানে এই যে পানিতে যে বিভিন্ন মৌলগুলো আছে তাদের পরিমাণ বা কনসেন্ট্রেশন এমন হতে হবে যে সারা জীবন যদি আমরা সেটা কনজিউম করি তাও আমাদের শরীরের উপর কোনো খারাপ ইফেক্ট ফেলবে না। ঠিক আছে, হেলথের উপর কোনো খারাপ ইফেক্ট ফেলবে না। এই যে কথাটা বললাম এটা হলো গাইডলাইন। তো কিছু গাইডলাইন থাকে যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আসে, যেমন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অপশন হলো WHO। ওকে, WHO অনেক গাইডলাইন দিয়ে থাকে, সেটা আমরা অ্যাজ এ রিকমেন্ডেশন নিতে পারি, অ্যাজ এ গাইডেন্স নিতে পারি, কিন্তু সেটা ফলো করা ম্যান্ডেটরি নয়। ওকে, প্রতিটা কান্ট্রি ওয়াইজ কিছু গাইডেন্স থাকবে, সেটা ফলো করা ম্যান্ডেটরি। ঠিক আছে, কারণ প্রতিটা দেশের লোকেশন আলাদা, প্রতিটা দেশের ক্লাইমেট কন্ডিশন আলাদা, সেটার উপর ডিপেন্ড করে আমরা নিজের দেশের স্ট্যান্ডার্ডগুলো সেট করতে পারি। এই লিবার্টি আমাদেরকে দেওয়া হয়েছে। সো স্ট্যান্ডার্ড মে ডিফার ইন স্পেস অ্যান্ড টাইম। তার মানে এই যে স্ট্যান্ডার্ডগুলো আছে, আমরা এটা শুধু পানির স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি, এয়ার কোয়ালিটিরও স্ট্যান্ডার্ড থাকতে পারে, সয়েলের স্ট্যান্ডার্ড থাকতে পারে। সো এই স্ট্যান্ডার্ডগুলো সময় এবং টাইমের সাথে পরিবর্তিত হবে। ওকে, আমাদের দেশে যে স্ট্যান্ডার্ডগুলো থাকবে সেটা USA বা নর্থ আমেরিকার দিকে বা ইউরোপের দিকে দেশে সেম স্ট্যান্ডার্ড থাকবে না। এটা খুব স্বাভাবিক, কারণ লোকেশন টু লোকেশন
ভৌগোলিক কন্ডিশন এবং জিওগ্রাফিক কন্ডিশন, জিওলজিক্যাল কন্ডিশন, ওয়াটার বডি, হাইড্রোলজিক্যাল কন্ডিশন, এইসব কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আমাদের স্ট্যান্ডার্ডগুলো কী হবে, কীরকম হবে। সাথে সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আজকে যে স্ট্যান্ডার্ডগুলো আছে 10 বছর পর তা নাও থাকতে পারে, কারণ কন্টিনিউয়াসলি সেটা বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক কারণে ইফেক্টেড হতে পারে। ওকে, তো স্ট্যান্ডার্ডগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দ্য সো কল্ড ইম্প্যাক্ট চেইন অ্যাপ্রোচ। ইম্প্যাক্ট চেইন অ্যাপ্রোচটা কি? এই অ্যাপ্রোচটাকে বলছে, ঠিক আছে, যেখানে আমরা হিউম্যান নিডস, দেন হিউম্যান অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচার অ্যাক্টিভিটিসও হতে পারে, এনভায়রনমেন্টাল লোডিং বা এনভায়রনমেন্টাল স্ট্রেস, তার মানে এনভায়রনমেন্টের উপর কী ধরনের স্ট্রেস আসতেছে, এনভায়রনমেন্টাল কোয়ালিটি, পারসেপশন অফ ইম্প্যাক্ট, এইভাবে আমাদের স্ট্যান্ডার্ডগুলো যে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করতেছে সেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো নেক্সট স্লাইডে আমরা একটু ডিটেলস দেখবো এই প্রতিটারই। দেখেন, প্রথমেই আমাদের ছিল হিউম্যান নিডস, ঠিক আছে, তার মানে আমরা যে স্ট্যান্ডার্ডগুলো সেট করব তা ডিপেন্ড করবে মানুষের চাহিদার উপর, ঠিক আছে। এখন দেখা যাবে যে আমরা যদি গবেষণায় বের করতে পারি, বা হয়তো বা গবেষণা অলরেডি বেরও হয়েছে, যে আর্সেনিকের পরিমাণ 0.05-এর বেশি হলে মানুষের শরীরে তা খারাপ ইফেক্ট ফেলে, 0.05 মিলিগ্রাম পার লিটার। ওকে, তাহলে আমরা সেখানে অবশ্যই আর্সেনিকের স্ট্যান্ডার্ড 10 মিলিগ্রাম পার লিটার সেট করতে পারবো না, কারণ এটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর হবে। এরকম অন্য কোনো প্যারামিটার বা অন্য কোনো মৌল যেটা মানুষের শরীরের জন্য উপকারী হতে পারে, ঠিক আছে, যেমন হয়তো বা ক্লোরিন কিছুটা হলো উপকারী, অথবা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ঠিক আছে। তো এই যে পরিমাণটা হয়তো বা দেখা গেল 0.01 মানুষের জন্য উপকারী, কিন্তু আমরা সেট করে রাখলাম 0.001। সো এইভাবে করা যাবে না, মানুষের প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করেও আমাদের ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করতে হবে। দেন অ্যাক্টিভিটিস, কী ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতেছি, যদি ইন্ডাস্ট্রিয়াল হয় বা এগ্রিকালচার হয়, কী প্রোডাকশন করতেছি, কীভাবে করতেছি, প্রসেসটা কী, এটার উপরও ডিপেন্ড করবে। দেন এনভায়রনমেন্টাল স্ট্রেস মানে এনভায়রনমেন্টে আমরা কী নির্গত করতেছি, কী ইমিশন করতেছি, এফ্লুয়েন্ট কী হচ্ছে, মানে যে ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে কী কী নির্গত হচ্ছে, সে নির্গমন বায়বীয় মানে বাতাসেও হতে পারে, বা পানিতে, বা যে কোনো ওয়াটার বডিতেও হতে পারে, ঠিক আছে। আরও হতে পারে ইমিশন স্ট্যান্ডার্ড, জোনিং স্ট্যান্ডার্ড, কোন কোন অঞ্চলে অবস্থিত। ওকে, ইমিশন বলতে বোঝাচ্ছে কোন পরিমাণ, ঠিক আছে, কতটুকু নির্গত হচ্ছে। এই ইমিশন আর এই ইমিশনের মধ্যে একটু তফাৎ আছে, এটা বলতে শুধু বোঝানো হচ্ছে যে কি নির্গত হচ্ছে, এবং এই ইমিশন বলতে বোঝানো হচ্ছে যে কতটুকু হচ্ছে। আচ্ছা, এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করবে। দেন নেগেটিভলি ভ্যালুড ইম্প্যাক্ট, যেটাকে এক্সপোজার স্ট্যান্ডার্ডও বলছে। তার মানে এক্সপোজার মানে কোনো কিছুর আমরা সংস্পর্শে আসা, তাহলে কতটুকু সংস্পর্শে আসতেছি, কতক্ষণের জন্য আসতেছি, বছরে কোন সময়ে আসতেছি। সো অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমাদের স্ট্যান্ডার্ডগুলো সেট করতে হবে। এই যেখানে এতগুলো কথা বলা হলো, বিহেভিয়ারাল স্ট্যান্ডার্ড, দেন প্রোডাক্ট, প্রসেস, ইমিশন জোনিং, এমিশন এফ্লুয়েন্ট, এগুলোকে আমরা আরও কিছু ফার্দার ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি। যেমন দেখেন, সেটিং অফ স্ট্যান্ডার্ড, তার মানে আমরা যখন স্ট্যান্ডার্ড সেট করব তখন সেটা কী ধরনের অ্যাপ্রোচ হবে। একটা হলো সোর্স ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হতে পারে, যেখানে কিনা বিহেভিয়ারাল, প্রোডাক্ট, প্রসেস, এমিশন এগুলো আছে। আবার ইম্প্যাক্ট ওরিয়েন্টেড হতে পারে, যে কী ধরনের ইম্প্যাক্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা উপরের ক্রাইটেরিয়াগুলোকে আবার ভাগ করতে পারি, যেমন ইমিশন, জোনিং, এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এক্সপোজার স্ট্যান্ডার্ড। ওকে, দেন কম্প্যারিজন, এই দুটার মধ্যে কম্প্যারিজন কি? সোর্স ওরিয়েন্টেডটা কী ছিল? সোর্স ওরিয়েন্টেডটা ছিল যেটা শুধু সোর্সের উপর ডিপেন্ড করতেছে, যেটা কোত্থেকে নির্গমন হচ্ছে, এটা কি কোনো ইটের ভাটা থেকে হচ্ছে, নাকি এটা কোনো ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে, নাকি এটা কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে হচ্ছে, কিসের উপর, কোত্থেকে আমাদের পলিউশনগুলো আসতেছে, সেটার উপর সেটা যখন আমরা চিন্তা করি তখন সেটাকে আমরা বলি সোর্স ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। আর ইম্প্যাক্ট তো আমি বললামই, যে কী ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের এনভায়রনমেন্টে বা হিউম্যান হেলথের উপর, সেটার উপর ডিপেন্ড করবে ইম্প্যাক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ।
ওকে, পার্থক্য যদি বলি, এখানে সোর্স ওরিয়েন্টেড অ্যাপ্রোচের ক্ষেত্রে সেটা অনেক ইজি অ্যাসেসমেন্ট, মানে ইজিলি এটা আমরা নির্ণয় করতে পারি, ইজি টু মেনটেইন, ডু নট রিপ্রেজেন্ট সাইট অর লোকেশন স্পেসিফিক কন্ডিশন। এই যে সোর্স ওরিয়েন্টেড অ্যাপ্রোচে আমরা এটা সাইট স্পেসিফিক নয়, সাইট স্পেসিফিক না মানে কোন লোকেশন সেটার উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। আচ্ছা, আর ইম্প্যাক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ক্ষেত্রে এটা আবার সাইট স্পেসিফিক, নিড লং টার্ম স্টাডি অন ভেরিয়াস ইফেক্ট। এটা দেখেন ইজি টু অ্যাসেসমেন্ট, মানে সহজে আমরা নির্ণয় করতে পারি, কিন্তু এটাতে আমাদের একটা লং টার্ম গবেষণা দরকার। ওকে, এক্সটেন্সিভ মডেলিং রিকোয়ার্ড, অনেক হাই লেভেলের প্যারামিটারগুলো আমাদেরকে মডেলিং করতে হবে। ওকে, ডিফিকাল্ট ফর সেটিং মেনটেন্যান্স অ্যান্ড মনিটরিং। ওকে, এখানে বলা আছে ইজি টু মেনটেন, আবার এখানে বলা হয়েছে যে ডিফিকাল্ট ফর সেটিং মেনটেন্যান্স অ্যান্ড মনিটরিং। ওকে, সো এইটা ছিল তফাৎ, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট হলো ক্লাসিফিকেশন অফ স্ট্যান্ডার্ড বেসড অন নর্মস। নর্মস মানে আদর্শ বা নর্মাল যে আমাদের এক্সপেক্টেড কন্ডিশন, সেটাও আমরা বলতে পারি। সো এটাকেও আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। প্রথমে আছে হলো এজেন্ট অফ এনভায়রনমেন্টাল স্ট্রেস, তার মানে এনভায়রনমেন্টকে কোন এজেন্টগুলো বা কোন উপাদানগুলো, এজেন্ট বলতে বোঝানো হয়েছে উপাদান, কোন উপাদানগুলো এনভায়রনমেন্টকে স্ট্রেস করছে, সেইগুলোর উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাসিফিকেশন করতে পারি। সো এই এজেন্টগুলোর মধ্যে আছে সাবস্টেন্সেস, মানে বিভিন্ন মৌল, অন্য ধরনের মৌল, রেডিয়েশন হতে পারে, ঠিক আছে, মানে রাসায়নিক রেডিয়েশন, এগুলো হতে পারে, অডর মানে দুর্গন্ধ, নয়েজ, সেফটি, এগুলো হলো আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে বিভিন্ন অপশনগুলো। ওকে, নেক্সট হলো এনভায়রনমেন্টাল কম্পার্টমেন্ট, তার মানে এনভায়রনমেন্টের বিভিন্ন উপাদান, যেমন সয়েল, সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, এয়ার। দেন ভ্যালু অর ফাংশন এফেক্টেড। আচ্ছা, এই যে স্ট্রেস, এগুলো কারণে কী ইফেক্টেড হচ্ছে বা কোন উপাদানগুলো ইফেক্টেড হচ্ছে, সেটার উপর বেস করেও আমরা স্ট্যান্ডার্ডগুলোকে ভাগ করতে পারবো। তার মধ্যে রয়েছে হেলথ, অবশ্যই স্বাস্থ্য, ইকোলজি মানে আমাদের বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম, অ্যান্ড ইউজেস মানে আমরা যে ব্যবহার করতেছি। যেমন আমি ব্যবহারটা এভাবে এক্সপ্লেন করতে পারি যে মনে করেন কোনো একটা এনভায়রনমেন্টাল স্ট্রেস, ঠিক আছে, এটা হতে পারে হয়তো বা কোনো রাসায়নিক উপাদান, রেডিয়েশন হতে পারে, রেডিয়েশনের কারণে আমাদের সারফেস ওয়াটার হয়তো বা পলিউটেড হলো। এখন দেখা যাচ্ছে এই সারফেস ওয়াটারটা কোনো একটা গ্রামের মানুষের জন্য পানির মেইন সোর্স ছিল, তারা সেটাকে খাবারের কাজে বা বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করত, কিন্তু সেটা রেডিয়েশনের কারণে পলিউটেড হয়ে যাওয়ার জন্য আর মানুষ সেটাকে ইউজ করতে পারতেছে না। সো এভাবে ইউজেসটা ইফেক্টেড হচ্ছে। এইটার উপর ডিপেন্ড করে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারি যে কি, যাতে মানুষের ইউজেসটা ইফেক্টেড না হয়, ঠিক আছে। এইভাবেও আমরা একটা ক্রাইটেরিয়া আনতে পারি। ওকে, নেক্সট হলো এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ইন ইসিআর। ইসিআর হলো এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস, এটা বাংলাদেশের জন্য ফলো করা হয়, ঠিক আছে। সো আন্ডার আর্টিকেল 20 of ECA in 1995, MOEF published the Environmental Conservation Rules in 1997 by Gazette notification on 28 August 1997. আচ্ছা, এই এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলসটা আসলে কার জন্য সেট করা হয়? বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করা হয় এয়ার, ইনল্যান্ড, সারফেস ওয়াটার, মানে দেশের ভিতর যতগুলো নদী, নালা, খাল, বিল আছে তাদের জন্য ইনল্যান্ড সারফেস ওয়াটার, এখানে সামুদ্রিক পানির কথা বলা হয় নাই। দেন ড্রিঙ্কিং ওয়াটার, নয়েজ, এই কতগুলো জিনিসের জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করছে ইসিআর 28 অগস্ট 1997-এ, এবং এগুলোকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড। ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বারবার এই প্রশ্নটা আসে যে ইসিআর কি, বা এটা কত সালে এটা গ্যাজেটেড হয়েছে। দেন বিভিন্ন প্যারামিটারগুলো মান জানতে চায় যে আর্সেনিকের মান কত, টোটাল ডিজলভ সলিডের মান কত। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এটা আশা করি এনভায়রনমেন্ট কোর্স আপনাদের কাভার হবে। সো এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড কিসের জন্য সেট করা হয়েছে সেটা এখানে একটা লিস্ট আছে, যেমন সাউন্ড ফ্রম মোটর ভেহিকেল,
বা মোটরাইজড বোট, এটা বোট হবে, ওকে, লঞ্চ, স্টিমার। দেন ইমিশন ফ্রম মোটর ভেহিকেলস, মানে বিভিন্ন গাড়ি থেকে বা যেসব যানবাহনে মোটর আছে সেখান থেকে যে ধোঁয়াগুলো বের হচ্ছে সেটার উপর একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে যে এর থেকে বেশি হওয়া যাবে না, এই ধরনের একটা স্ট্যান্ডার্ড। অডর মানে দুর্গন্ধ, সুয়েজ এফ্লুয়েন্ট মানে সুয়েজ লাইন থেকে কী কী নির্গমন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল থেকে কী কী লিকুইড বের হয়ে আসতেছে, বিভিন্ন দূষিত পদার্থ লিকুইড আকারে বের হয়ে আসতেছে বা সলিড আকারে বের হয়ে আসতেছে। ইন্ডাস্ট্রিয়াল এমিশন মানে ইন্ডাস্ট্রি থেকে বাতাসে কী ধরনের পলিউটেন্ট যাচ্ছে, এফ্লুয়েন্স অ্যান্ড ইমিশন ফ্রম দ্য স্পেসিফিক ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এইগুলোর জন্য ইসিআর কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে এইগুলো ক্রস করা যাবে না। আচ্ছা, এই স্পেসিফিক স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে রয়েছে ফার্টিলাইজার, টেক্সটাইল মিল, প্রসেসিং ইউনিটস, পেপার ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, জুট, ক্রুড অয়েল এক্সেট্রা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। দেন লিমিটেশন, আমরা যখনই কোনো গাইডলাইন বা স্ট্যান্ডার্ড সেট করি এটা সম্ভবই না যে আমরা 100% একটা কন্ডিশন অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, কোথাও না কোথাও আমাদেরকে কিছু ছাড় দিতে হবে। যেমন দেখা যাবে এমন একটা আমরা গাইডলাইন সেট করতে পারবো না যেটা আমাদের পক্ষে অ্যাচিভ করাই সম্ভব না। ঠিক আছে, তখন আমাদেরকে এমন একটা ছাড় দিতে হবে যে অ্যাচিভেবল একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে, কিন্তু দেখা গেলো সেই স্ট্যান্ডার্ড কিছুটা মানুষের হেলথের উপর নেগেটিভ ইমফ্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে, এই যে আমরা ট্রেড অফ করি বা একটু ব্যালেন্স করার চেষ্টা করি, এই ব্যালেন্স করতে গিয়ে কিছু লিমিটেশন অবশ্যই থাকবে। যেমন স্ট্যান্ডার্ড টু স্ট্রিনজেন্ট অর মে নট বি অ্যাচিভেবল ইন বাংলাদেশ কনটেক্সট। স্ট্রিনজেন্ট মানে ভেরি স্ট্রিক্ট। ঠিক আছে, মানে আমরা এমন একটা স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড সেট করলাম যেটা আমরা নিজেরাই অ্যাচিভ করতে পারবো না। ঠিক আছে, এমন কিছু স্ট্যান্ডার্ড অবশ্যই আমাদের গাইডলাইন্সের মধ্যে আছে। স্ট্যান্ডার্ড সেট উইদাউট এনি ইম্প্যাক্ট স্টাডি, কিছু কিছু স্ট্যান্ডার্ড অলরেডি সেট করা হয়েছে কিন্তু এটার ইম্প্যাক্টটা আসলে কি সেটা স্টাডি না করেই সেট করা হয়েছে একটা আন্দাজে। ওকে, নট অ্যাভারেজিং অর এক্সপোজার টাইম ফর অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এক্সপোজার টাইম মানে কতটুকু আমরা যদি এই বাহিরে থাকি তাহলে আমাদের কোনো ইফেক্ট হবে না বা আমাদের কোনো হেলথে খারাপ ইফেক্ট পড়বে না, এই ধরনের কোনো কথা স্ট্যান্ডার্ডের মধ্যে বলা নেই, ইসিআরের মধ্যে বলা নেই। নো স্ট্যান্ডার্ড ফর লেড, মানে লেড একটা মৌল, এটার জন্য কোনো স্ট্যান্ডার্ড নাই। নো ইনডোর এয়ার কোয়ালিটি, তার মানে আমরা যখন বাসার ভিতর থাকি বাসার ভিতরে আমাদের এয়ার কোয়ালিটিটা কীরকম হতে হবে এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। ওকে, exposure time and position of sampler not mentioned in the motor vehicle emission standard. আচ্ছা, যখন মোটর ভেহিকেল যেমন সাপোজ একটা কার, ঠিক আছে, এটা কার আমি ড্র করলাম, আমরা জানি কার থেকে অবশ্যই নির্গমন হবে, কিছু ধোঁয়া নির্গমন হবে। ওকে, এখন আমরা যে স্যাম্পলারটা ইউজ করতেছি মানে যে স্যাম্পল দিয়ে যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কারের ধোঁয়াটাকে আমরা মেজার করতেছি সেটা কোথায়, আমরা সেটা কোথায় সেট করছি, সেটাকে আমরা এখানে সেট করছি নাকি এখানে সেট করছি বা এখানে সেট করছি, কোথায় সেট করছি আসলে, বা কখন করছি, দিনে কোন সময় করছি, এই ধরনের কোনো স্পেসিফিকেশন এখানে উল্লেখ করা নেই। নো প্রায়োরিটাইজেশন অফ প্যারামিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি, ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলোকে স্পেশাল কোনো অ্যাটেনশন দেওয়া হয়নি। নো ইনডোর নয়েজ স্ট্যান্ডার্ড, মানে বাসার ভিতর যখন আমরা থাকি বা অফিসে বা মধ্যে কথা ঘরে যখন থাকি তখন নয়েজ কোয়ালিটি কীরকম হতে হবে, নয়েজের পরিমাণটা কীরকম হলে আমাদের কোনো ইফেক্ট হবে না, এইগুলো কোনো স্ট্যান্ডার্ড দেওয়া হয় নাই। স্যাম্পলিং পিরিয়ড, লোকেশন, আবার কখন স্যাম্পলিং করা হয়েছে, কোথায় করা হয়েছে, কোথায় নির্ণয় করা হয়েছে, এগুলো কোনো কথা বলা হয় নাই। দেন নো স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, মানে কোনো ম্যাক্সিমাম ভ্যালু কি, মিনিমাম ভ্যালু কি, রেঞ্জ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কোনো উল্লেখ করা হয় নাই। ফ্রিকোয়েন্সি অফ স্যাম্পলিং, রিপোর্টিং, ভেরিফিকেশন, কখন কতবার স্যাম্পলিং করা হয়েছে, আমরা কি একবার স্যাম্পলিং করে স্ট্যান্ডার্ড ঠিক করে ফেলছি যে আমরা একবার মাপটা নিলাম, ওকে ফাইন এটাই স্ট্যান্ডার্ড, এরভাবে করছি নাকি বারবার করছি, অনেকবার টেস্ট করছি, রিপোর্টিং করছি কিনা, ভেরিফিকেশন করছি কিনা, এইগুলো কোনো কথা মেনশন করা নাই। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের লিমিটেশনগুলো। ওকে, আপনারা খুব ভালো মতো লিমিটেশনগুলো পড়বেন। আর এটা ছিল আমাদের আজকের লেকচার। আর আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি, কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।